হ্যাঁ, নাইট্রিক অ্যাসিড এবং সালফিউরিক অ্যাসিড এই দুটাকে যদি আমরা তুলনা করি, পৃথকভাবে চিন্তা করলে নাইট্রিক অ্যাসিড সেটাও একটি শক্তিশালী অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড সেটাও একটি শক্তিশালী অ্যাসিড, কিন্তু তাদের অ্যাসিড ডিসোসিয়েশন কনস্ট্যান্ট কে এর মান যদি আমরা যাচাই করি, যদিও মানগুলো এই মুহূর্তে আমার মুখস্থ নাই, কিন্তু হাজারের বইয়ের একদম শেষে পরিশিষ্ট অংশে দেওয়া আছে মানগুলো। তোমরা যদি সেখান থেকে দেখো, তো দেখবা নাইট্রিক অ্যাসিডের জন্য কে এর মান সালফিউরিক অ্যাসিডের কে এর মানের চেয়ে ছোট। তাহলে নাইট্রিক অ্যাসিড যখন সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে, সে তখন শক্তিশালী অ্যাসিড। সালফিউরিক অ্যাসিডও যখন সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে, সেও তখন শক্তিশালী অ্যাসিড। কিন্তু তারা যখন উভয়ে একে অপরের সাথে যুক্ত হচ্ছে, তখন সালফিউরিক অ্যাসিডটাই হবে অ্যাসিড, নাইট্রিক অ্যাসিডটা হবে কিছুটা ক্ষারের মতো। তাহলে নাইট্রিক অ্যাসিডের গঠনটা যদি আমরা দেখি, এরকম একটা গঠন পাওয়া যাবে নাইট্রিক অ্যাসিডের জন্য। আর সালফিউরিক অ্যাসিডের গঠনটা যদি আমরা দেখি, এরকম একটা গঠন পাওয়া যাবে। এটা হচ্ছে সালফিউরিক অ্যাসিডের গঠন। এখন সালফিউরিক অ্যাসিডের হাইড্রোজেন আয়ন দানের প্রবণতা নাইট্রিক অ্যাসিডের হাইড্রোজেন দানের প্রবণতার চেয়ে অনেক বেশি। তার মানে সালফিউরিক অ্যাসিড যখন হাইড্রোজেন আয়ন দিবে, এই হাইড্রোজেন আয়নটা তখন এখানে নাইট্রোজেন অক্সিজেন বন্ধনটা ভাঙতে সাহায্য করবে। ফলে দেখা যাবে যে এখান থেকে পানি অনুবিয়োজিত হচ্ছে। যখন নাইট্রোজেন অক্সিজেন বন্ধনটা ভাঙছে, তখন এই ইলেকট্রনটা অক্সিজেন তার নিজের দিকে নিয়েই যাচ্ছে। ফলাফলটা হচ্ছে NO2 প্লাস নাইট্রোনিয়াম আয়ন তৈরি হচ্ছে, আর এদিকে HSO4 মাইনাস হচ্ছে, আর পানি হচ্ছে। এখন কি আমরা কথা বুঝতে পেরেছি? তমা তমা আচ্ছা, রেসপন্স পাচ্ছি না। এখন নাইট্রিক অ্যাসিডের সাথে এখানে যদি গাঢ় সালফিউরিক অ্যাসিড না দিয়ে, এটা অবশ্যই গাঢ় হতে হবে, কনসেন্ট্রেটেড হতে হবে। এক্ষেত্রে যদি তুমি লঘু অ্যাসিড দাও, তাহলে এত শক্তিশালী ভাবে কাজটা করতে পারবে না। কিংবা এখানে সালফিউরিক অ্যাসিড না দিয়ে হাইড্রোক্লোরিক অ্যাসিড বা অন্য কোনো অ্যাসিড দাও, তাহলে কিন্তু এই বিক্রিয়াটি এইভাবে ঘটবে না। কেবল সালফিউরিক অ্যাসিডের পক্ষে সম্ভব নাইট্রিক অ্যাসিড থেকে OH অংশটুকু টেনে বের করে ধনাত্মক আধানযুক্ত নাইট্রোনিয়াম আয়ন তৈরি করা, এবং এখানে সেই কাজটি ঘটবে এবং নাইট্রোনিয়াম আয়ন গঠন করবে। স্যার নাইট্রোনিয়াম আশা করি প্লাস এটা হয় কেন? এই যে নাইট্রোজেন অক্সিজেন বন্ধন ভাঙার সময় অক্সিজেন ইলেকট্রন টেনে নিয়ে যায়, অক্সিজেন তড়িৎ কত 3.5, আর নাইট্রোজেনের কত 3। 3 বোধ হয়, তাই না? অক্সিজেন তড়িৎ বেশি। তা ইলেকট্রনটা যখন অক্সিজেন নিয়ে যাবে, তখন তো নাইট্রোজেন ধনাত্মক হয়ে যাবে। হ্যাঁ বুঝছি। এই আচ্ছা, আর কোনো জিজ্ঞাসা আছে কারণ? উর্মি, বিশাখা, স্যার না, আজকে নাই। জবা, স্যার এটাই ছিল। নাইম, নওশাদ, না স্যার নাই। আর আমি নুপুর। আরেকটা বলি, হ্যাঁ বলো। ইলেকট্রোফাইল কোনটা স্ট্রং কোনটা উইক, এটা কোনো বোঝার উপায় আছে? এইটা আমি খুব ভালো ব্যাখ্যা নিজেও বুঝি না। এটা স্যার এইটা ওই সম্পর্কে 191 পেজে একটা জেনে রাখো একটা টপিক আছে, ওইখানে একটা কথা বলা আছে দুর্বল ইলেকট্রোফাইলের প্রতি আকর্ষণ থাকে না। তো দুর্বল কোনটা কোনটা সবল আমি বুঝবো কি করে? এইটা আমি ভালো বুঝি না। আমি নিজেও এই ধরনের অনেক সিচুয়েশন দেখেছি, কিন্তু কিছু জিনিস মুখস্থ করে রাখা ছাড়া উপায় নেই এই জায়গাটায়। আমি চেষ্টা করেছি এটা বোঝার জন্য, কিন্তু পর্যাপ্ত পরিমাণ তথ্য সংগ্রহ করতে পারি নাই। তারপরে দেখি আবার চেষ্টা করে দেখবো ইনশাল্লাহ।
আচ্ছা, আচ্ছা, নূপুর জি স্যার। কোনো প্রশ্ন? না স্যার, প্রশ্ন নাই। রাকিব, জি স্যার, প্রশ্ন নাই স্যার। জয়, না স্যার কোনো প্রশ্ন নাই। আরমান। না স্যার নাই। ওকে, তাহলে আমরা ইলেকট্রন আকর্ষী প্রতিস্থাপন বিক্রিয়া শেষ করেছি। আজকে এখন আমরা আলোচনা শুরু করব অপসারণ বিক্রিয়া নিয়ে, যেটাকে আমরা ইংলিশে বলি ইলিমিনেশন রিঅ্যাকশন, অপসারণ বিক্রিয়া। তাহলে অপসারণ বিক্রিয়ার মূল ধারণাটা হচ্ছে সাবস্ট্রেট থেকে কোনো মৌল বা মূলক বের হয়ে চলে যাবে, কিন্তু সেই স্থানে অন্য কোনো কিছু যুক্ত হবে না, বরং সাবস্ট্রেটের অবশিষ্ট পরমাণুগুলো তাদের মধ্যে বন্ধন রিঅ্যারেঞ্জ করে বা ইলেকট্রন রিঅ্যারেঞ্জ করে তারা পুনরায় আহ, স্থিতিশীল যৌগ গঠন করবে। এই ধরনের বিক্রিয়াকে বলা হচ্ছে অপসারণ বিক্রিয়া। এখন অপসারণ বিক্রিয়ার ক্ষেত্রে আমরা প্রথমে যে এক্সাম্পলটা নিয়ে কাজ করব সেটা হচ্ছে অ্যালকাইল হ্যালাইড। অ্যালকাইল হ্যালাইড, দেখো আমরা কেন্দ্রাকর্ষী প্রতিস্থাপন বিক্রিয়ার ক্ষেত্রেও কিন্তু অ্যালকাইল হ্যালাইড নিয়ে কাজ করেছিলাম। এখনো অপসারণ বিক্রিয়ার ক্ষেত্রেও সেই অ্যালকাইল হ্যালাইড নিয়ে আমরা উদাহরণ দিচ্ছি। CH3 CH2 Cl। এটাকে যদি দেখো বিকারকও একই, প্রতিস্থাপন বিক্রিয়ার ক্ষেত্রে আমরা পটাশিয়াম হাইড্রোক্সাইড নিয়েছিলাম, অপসারণ বিক্রিয়ার ক্ষেত্রে আমরা পটাশিয়াম হাইড্রোক্সাইডই নিচ্ছি। শুধু পার্থক্য হচ্ছে প্রতিস্থাপন বিক্রিয়ার সময় আমরা এখানে পানি মাধ্যমে বিক্রিয়া ঘটিয়েছি, এখন যদি এই বিক্রিয়াটা অ্যালকোহলে ঘটানো হয়, অ্যালকোহলকে দ্রাবক হিসেবে ব্যবহার করা হয় বা নিম্ন পোলার যে কোনো যৌগ ব্যবহার করা যেতে পারে, কার্বন টেট্রাক্লোরাইড বা এই ধরনের জৈব দ্রাবককে যদি ব্যবহার করা হয়, তাহলে এক্ষেত্রে 1 নম্বর কার্বন থেকে ক্লোরিন এবং 2 নম্বর কার্বন থেকে একটি হাইড্রোজেন অপসারিত হয়ে উৎপাদ হিসাবে ইথিন গঠন করে। তাহলে এখান থেকে ক্লোরিনটা চলে গেল, এই ক্লোরিনটা যে পরবর্তীতে পটাশিয়ামের সাথে পটাশিয়াম ক্লোরাইড লবণ গঠন করতে পারে সেটা ভিন্ন কথা, কিন্তু মূল যে বিষয়টা সাবস্ট্রেটে যে ক্লোরিন চলে গেল বা হাইড্রোজেন চলে গেল, সেখানে আর অন্য কেউ প্রবেশ করেনি, সেই জায়গাটা কিন্তু ফাঁকাই রয়ে গেল। তখন এই যেখানে যে ইলেকট্রনটা এক্সট্রা পাওয়া গেল এবং এখান থেকে হাইড্রোজেন চলে যাওয়ার কারণে একটা এক্সট্রা ইলেকট্রন পাওয়া গেল, সেই ইলেকট্রনটা সমন্বয় করে এখানে কার্বন কার্বন দ্বিবন্ধন গঠন করে অর্থাৎ অ্যালকিন গঠন করে স্থিতিশীল যৌগ গঠিত হয়েছে। তাহলে এই ধরনের বিক্রিয়াকে আমরা বলছি অপসারণ বিক্রিয়া বা এলিমিনেশন রিঅ্যাকশন। এখন অপসারণ বিক্রিয়ার ক্ষেত্রে আবার অপসারণ বিক্রিয়ার ক্ষেত্রে আহ কেন্দ্রাকর্ষী প্রতিস্থাপন বিক্রিয়ার মতোই দুটো ভিন্ন কৌশল আছে, অর্থাৎ এক আণবিক বিক্রিয়া কৌশল এবং দ্বি আণবিক বিক্রিয়া কৌশল। কেন্দ্রাকর্ষী প্রতিস্থাপন বিক্রিয়ার ক্ষেত্রে যেভাবে আমরা SN1 SN2 বিক্রিয়া পড়েছিলাম, এখন অপসারণ বিক্রিয়ার ক্ষেত্রেও দুইটা কৌশল হবে, এক আণবিক অপসারণ বিক্রিয়া এবং দ্বি আণবিক অপসারণ বিক্রিয়া। এই বিক্রিয়াগুলোকে লেখা হয় E1 মেকানিজম আর E2 মেকানিজম, মানে ইউনিমলিকুলার ইলিমিনেশন, আর E2 মানে হচ্ছে বাইমলিকুলার ইলিমিনেশন রিঅ্যাকশন। আচ্ছা, প্রতিস্থাপনের মতোই E1 ঘটবে বেশি কোথায়? 3 ডিগ্রি ক্ষেত্রে, আর E2 বেশি ঘটবে কোথায়? 1 ডিগ্রি ক্ষেত্রে, আর 2 ডিগ্রি ক্ষেত্রে উভয়টার মিশ্রণ ঘটতে পারে। তাহলে আমরা যদি প্রথমে E1 রিঅ্যাকশনটা দেখি, 3 ডিগ্রি ক্ষেত্রে CH3 C CH3 CH3 Cl, তাহলে এটা হচ্ছে স্টেপ 1, প্রথম ধাপ। দেখা SN1 যেরকম 2 ধাপে ঘটে, E1ও কিন্তু 2 ধাপে ঘটবে। প্রথম স্টেপে এটা বিয়োজিত হয়ে কার্বোক্যাটায়ন তৈরি হবে। স্যার আমি বের হয়ে গেছিলাম, এটা আরেকটু রিপিট করবেন, মানে ইলেকট্রোফাইলের ওখান থেকে। ইলেকট্রোফাইল, ইলেকট্রোফাইল নাই তো এখানে। ওই যে E1 E2 এসব কি?
ইউনিমলিকুলার ইলিমিনেশন, এক আণবিক অপসারণ। আর E2 হচ্ছে বায়োমলিকুলার ইলিমিনেশন, দ্বি আণবিক অপসারণ। অর্থাৎ ঠিক SN1 এবং SN2 এর সাথে আমরা এটাকে তুলনা করতে পারি, যে এক আণবিক দ্বি আণবিক। এবং একই রকম SN1 যেরকম হয়েছিল 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইডের ক্ষেত্রে প্রাধান্য পেয়েছিল, E1 রিঅ্যাকশনটাও 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইডের ক্ষেত্রে প্রাধান্য পাবে। এবং SN1 যেভাবে 2 ধাপে ঘটেছিল, E1 বিক্রিয়া কৌশলটাও 2 ধাপে ঘটবে। প্রথম ধাপে এখানে 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড ভেঙে একটা 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন গঠিত হবে, সাথে এখানে হ্যালাইড মূলকটা এমনি রয়ে গেল। দেন সেকেন্ড স্টেপে, যেটাকে আমরা লিখতে হচ্ছি স্টেপ 2, সেক্ষেত্রে বিটা হাইড্রোজেন অপসারিত হবে। বিটা হাইড্রোজেন অর্থাৎ হ্যালোজেনটা হচ্ছে এখানে মূল কার্যকরী মূলক। তাহলে মূল কার্যকরী মূলকের সাথে যে কার্বন আছে তাকে আমরা বলছি আলফা কার্বন। আলফা কার্বনের সাথে যে নেক্সট যে কার্বনটা আছে, এটা অথবা এটা অথবা এটা, তিনটা, এই তিনটাই হচ্ছে বিটা কার্বন। তাহলে এই তিনটা কার্বনের যে কোনো একটা কার্বন থেকে হাইড্রোজেন অপসারণ হবে, CH3C। আচ্ছা, এইটাকে ভেঙে দেখালাম, হাইড্রোজেন হাইড্রোজেন হাইড্রোজেন, CH3। এই হচ্ছে কার্বোক্যাটায়ন। এখান থেকে একটা হাইড্রোজেন চলে যাবে। দ্রবণে উপস্থিত যে পটাশিয়াম আয়ন, পটাশিয়াম আয়নটা যখন ভাঙবে এখানে হাইড্রোক্সাইড আয়ন পাওয়া যাবে। এই হাইড্রোক্সাইড আয়ন এখান থেকে একটা হাইড্রোজেনকে নিয়ে যাবে, যে CH3C ডাবল বন্ড CH2 আর এখানে CH3, 2 মিথাইল প্রোপিন তৈরি হবে। তো এটা হচ্ছে E1 মেকানিজম বা এক আণবিক অপসারণ বিক্রিয়া কৌশল। তাহলে এইটা আমরা আপাতত বুঝতে পারলাম। আচ্ছা, E2টা আমরা দেখি, তারপরে আমরা একটা তুলনামূলক আলোচনা করব, কম্পারেটিভ স্টাডি করব, যে কোনটা কখন কিভাবে হবে না হবে সেটা একটা তুলনা করার চেষ্টা করবো আমরা। তাহলে E2 কৌশলটা ঘটবে মূলত 1 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইডের ক্ষেত্রে, যেমন CH3 CH2 Cl, 1 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড। এই ক্ষেত্রে পটাশিয়াম হাইড্রোক্সাইড আসবে এবং অ্যালকোহল মিডিয়ামে বিক্রিয়াটা ঘটবে। অ্যালকোহল হতে পারে, বা আমি আবারও বলছি, যে কোনো নিম্ন পোলার, যার পোলারিটির মাত্রা কম, পানির তুলনায় অনেক কম, এইরকম যে কোনো দ্রাবক এখানে ব্যবহার করা যাবে। করলে তো 1 নম্বর কার্বন থেকে ক্লোরিন চলে যাবে, 2 নম্বর কার্বন থেকে হাইড্রোজেন চলে যাবে, যে এখানে বিক্রিয়াটা ঘটবে এবং এটা এক ধাপে ঘটবে। অর্থাৎ যদি আমরা একটু ভেঙে দেখাই, Cl হাইড্রোজেন 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 হাইড্রোজেন, তার মানে এখান থেকে এই ক্লোরিন বিদায় নিচ্ছে, প্লাস OH আয়ন এসে এই হাইড্রোজেনকে টেনে নিচ্ছে, দুটো টানাটানি একসাথে ঘটবে। দেন এই ইলেকট্রনটা এখানে চলে আসবে, এসে এটাকে আমরা বলতে পারি একটি অন্তর্বর্তী অবস্থা, CH2 ডাবল বন্ড CH2, অ্যালকিন গঠিত হলো, সাথে পানি গঠিত হবে, পটাশিয়াম ক্লোরাইড গঠিত হবে। এগুলো বাই প্রোডাক্ট। তো জৈব বিক্রিয়ার ক্ষেত্রে একটা বিষয় নিরাপদ আছে, যে বাই প্রোডাক্ট গুলো যদি সবসময় আমরা নাও লিখি কোনো অসুবিধা নেই। এটার জন্য পরীক্ষার্থী হিসাবে তোমাদের কোনো বিপদ হবে না, অর্থাৎ পরীক্ষাতে নম্বর কর্তন হবে না। কেউ যদি লিখতে পারো সেটা ভালো, এক্সট্রা ক্রেডিট। আর যদি কেউ মনে করো যে বাই প্রোডাক্ট গুলো, এক্সট্রা ক্রেডিট প্রোডাক্ট গুলো ভুলে গেছি, অসুবিধা নেই, প্রধান উৎপাদ গুলো যদি ঠিক থাকে তাহলে ভালো। এই হচ্ছে E2 মেকানিজম। এখন দেখো SN1 SN2 যেটা পড়েছিলাম আমরা, কেন্দ্রাকোষী প্রতিস্থাপন বিক্রিয়া, সেই কেন্দ্রাকোষী প্রতিস্থাপন বিক্রিয়ার সাথে অপসারণ বিক্রিয়া একেবারে একই রকম। একটা পটাশিয়াম হাইড্রোক্সাইডই ব্যবহৃত হচ্ছে, অ্যালকাইল হ্যালাইডই ব্যবহৃত হচ্ছে, শুধু পার্থক্য হচ্ছে দ্রাবকে। এখন শুধুই কি এটা দ্রাবকের উপর নির্ভর করবে নাকি অনেক কিছুর উপর নির্ভর করবে? কোনো অ্যালকাইল হ্যালাইডকে যদি কোনো ক্ষারের সাথে যুক্ত করা হয়, যে কোনো অ্যালকাইল হ্যালাইডকে যদি যে কোনো ক্ষারের সাথে যুক্ত করা হয়, এখানে 4টা জিনিসের মধ্যে প্রতিযোগিতা চলতে থাকে, SN1 SN2 E1 E2। প্রকৃতপক্ষে এই 4 জনের মধ্যে কম্পিটিশন হয়। এখন বাহ্যিক বিভিন্ন প্যারামিটারের উপর নির্ভর করে
যে এই চারজনের মধ্যে কখন কে বিজয়ী হবে। যে বিজয়ী হবে, যে মেকানিজমটা প্রাধান্য পাবে, আমরা যদিও বিক্রিয়াটাকে সেই বিক্রিয়া বলে চালিয়ে দিই, কিন্তু 100% সেই বিক্রিয়ায় ঘটবে এমনটি নয়। 100% একই বিক্রিয়া ঘটবে এমনটি নয়। তার মানে আমরা যে একটু আগে এখানে যে কৌশলটা আলোচনা করলাম, তার মানে ক্লোরো ইথিনকে অ্যালকোহলীয় পটাশিয়াম হাইড্রোক্সাইডের সাথে দিলে শুধু ইথিন যৌগই তৈরি হবে এরকম নিশ্চিত মনে করার কোনো কারণ নাই। এখানে একাধিক যৌগের মিশ্রণ হবে। অর্থাৎ এমনও হতে পারে যে একই বিক্রিয়া আমাদের 4টা কৌশলই ফলো করতে পারে, কিছু কিছু করে 4টাই হতে পারে। তবে সবসময় এই ক্ষেত্রে যেটা প্রধান উৎপাদ সেটাকে নিয়ে আমরা বিক্রিয়াটাকে চিহ্নিত করব, অপ্রধান উৎপাদগুলোকে আস্তে আস্তে আমরা ইগনোর করে দেব, এটাকে আমরা অ্যাভয়েড করব, তাতে অসুবিধা নেই। আচ্ছা, এখন কোন ক্ষেত্রে কোনটা প্রাধান্য পাবে? 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইডের ক্ষেত্রে SN1 প্রাধান্য পাবে। 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইডের ক্ষেত্রে SN1 প্রাধান্য পাবে। 1 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইডের ক্ষেত্রে E2 প্রাধান্য পাবে। মানে 4 জনের কম্পিটিশনে আমি যে বিজয়ী ফার্স্ট পজিশনে যার প্রাধান্য সেটাকে আমি উল্লেখ করছি। যে 3 ডিগ্রি থাকলে এই 4টার মধ্যে কম্পিটিশন হয়ে SN1 এর অগ্রাধিকার সবচেয়ে বেশি। 1 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইডের ক্ষেত্রে এই 4 জনের মধ্যে E2 এর প্রাধান্য সবচেয়ে বেশি। আচ্ছা, দ্রাবক যেটা আমরা ব্যবহার করছি, দ্রাবকের পোলারিটি যদি বেশি হয়, দ্রাবকটা যদি পোলারিটি বেশি হয়, পোলারিটি বেশি, যেমন পানি, পানি উচ্চ পোলার দ্রাবক, সেক্ষেত্রে সাবস্টিটিউশন বা প্রতিস্থাপন বেশি হবে। সেটা SN1 ও হতে পারে, SN2 ও হতে পারে। প্রতিস্থাপন প্রাধান্য পাবে। একই বিক্রিয়ায় যদি দ্রাবকটা লো পোলার হয়, পোলারিটি কম হয়, যেমন ইথানল, সেক্ষেত্রে অপসারণ বিক্রিয়া প্রাধান্য পাবে, E1 কিংবা E2। আচ্ছা, আমরা এখানে যে ক্ষার ব্যবহার করছি, পটাশিয়াম হাইড্রোক্সাইড বা সোডিয়াম হাইড্রোক্সাইড যেটাই ব্যবহার করছি, ক্ষারের তীব্রতা বিকারক হিসাবে যদি আমরা স্ট্রং বেস ব্যবহার করি, আসলে সবই স্ট্রং, তার মধ্যে যেটা বেশি স্ট্রং, স্ট্রং গার লিখলাম। বেজের স্ট্রেংথ যত বেশি হবে, এটা ইলিমিনেশন রিয়াকশনকে তত সাপোর্ট করবে। মানে প্রতিস্থাপন বিক্রিয়া চাইতে অপসারণ বিক্রিয়ায় তার প্রোডাক্টের পরিমাণ বাড়তে থাকবে। এগুলো হচ্ছে মোটামুটি কিছু ক্রাইটেরিয়া বললাম। এখন কোন একটা বিক্রিয়াকে নির্দিষ্টভাবে সব ক্রাইটেরিয়া ধরে ব্যাখ্যা করতে পারাটা বেশ দুরূহ ব্যাপার। হ্যাঁ, শুধু কঠিন ব্যাপারই না, চরম কঠিন ব্যাপার। তাহলে আমরা কি করবো? আমরা ছোট মানুষ, কেবল শিখছি। তো আমরা আপাতত প্রাথমিক পর্যায়ে বই ফলো করব। অনেকটা বাচ্চাদের ওয়াকার নিয়ে হাঁটার মতন, বাচ্চারা একা একা হাঁটতে পারে না, ওয়াকার ধরে ধরে আস্তে আস্তে হাঁটে আর কি। তা আমরা জৈব বিক্রিয়ার ক্ষেত্রে এরকম অনেকটা ওয়াকার ধরে হাঁটা শিখবো। তো কিছু প্র্যাকটিস করতে থাকবো। তো এক্ষেত্রে মানে কৌশল ব্যাখ্যা করা এবং মুখস্থ করা দুটো বিষয় আসলে একসাথেই ঘটবে। সব কৌশল বুঝে একটা বিক্রিয়া সলভ করতে পারবো এমনটি পারাটা খুব কঠিন ব্যাপার। আবার সবই মুখস্থ রাখবো, কিছুই বুঝবো না, এমনটিও আমরা প্রত্যাশা করছি না। তো দুটো পাশাপাশি চালাইতে থাকলে আশা করি মাথায় ঢুকবে। যতটুকু আলোচনা করলাম, যে কথাগুলো বললাম, তো কথাগুলো মাথায় ঢুকলো কিনা সেটা বলো। তমা? স্যার এইটুকু সময়ের মধ্যে আমি 3বার বের হয়ে গেছি। ইন্নালিল্লাহ। অঙ্কন? জি স্যার, বুঝতে পারছি।
আচ্ছা, ধন্যবাদ। এখন আসো, আর একটা কাহিনী আছে এখানে। কাহিনী এবার আরো জটিলতা বাড়াই দিলাম। হ্যাঁ, এই অ্যালকাইল হ্যালাইড এবং এই পটাশিয়াম হাইড্রোক্সাইড দিয়ে, ঠিক আছে, যদি কার্বন সংখ্যা কমতে থাকে, কার্বন সংখ্যা কমতে থাকে, যেমন আমরা যদি মিথাইল ক্লোরাইড ব্যবহার করি, পটাশিয়াম হাইড্রোক্সাইড দিলাম, অ্যালকোহলীয় সলিউশন, তাহলে কি হবে? এক্ষেত্রে ইথার তৈরি হবে। দুই অণু বিক্রিয়া অংশগ্রহণ করবে, করে ইথার তৈরি হবে। এমনকি ইথাইল ক্লোরাইডের ক্ষেত্রেও এই বিক্রিয়াটা ঘটে থাকে। পটাশিয়াম হাইড্রোক্সাইড, অ্যালকোহলি মিডিয়াম, এক্ষেত্রেও দেখা যায় যে ইথক্সি ইথেন তৈরি হয়ে যায় কিছু। তবে এক্ষেত্রে কিছু ইথক্সি ইথেন তৈরি হবে, আবার কিছু ইথিনও তৈরি হবে। এটাও তৈরি হবে, এটাও তৈরি হবে। তবে পরিমাণগতভাবে ইথিনের পরিমাণই কম হয়, ইথক্সি ইথেনের পরিমাণটা একটু বেশি হয়। আর 3 কার্বনে যদি আমরা চলে যাই, ক্লোরোপ্রোপেন, তখন অ্যালকিনটাই প্রধান উৎপাদ হয়, ইথার খুব একটা হয় না। শুধু প্রথম দুইটার ক্ষেত্রে, মিথাইল ক্লোরাইড এবং ইথাইল ক্লোরাইডের ক্ষেত্রে ইথার তৈরি হয়। মিথাইল ক্লোরাইডের ক্ষেত্রে 100% ইথার তৈরি হয়। ইথাইল ক্লোরাইডের ক্ষেত্রে কিছু ইথার তৈরি হয়, কিছু ইথিন তৈরি হয়। প্রোপাইল ক্লোরাইডের ক্ষেত্রে প্রোপিন তৈরি হয়, বা এরপরে যত কার্বন সংখ্যা বাড়াইতে থাকবে সবই অ্যালকিন তৈরি হবে। আচ্ছা, এই একটা স্পেশাল ঘটনা, এটা আমরা জেনে রাখলাম। আচ্ছা, এইবার জানার বিষয়, এই যে হ্যালোজেন, ক্লোরিন ব্রোমিন যাই ব্যবহার করি না কেন, এই হ্যালোজেনটা যদি 1 নাম্বার কার্বনে না থেকে ভিতরে থাকে, অর্থাৎ দীর্ঘ শিকল বিশিষ্ট কোনো ক্ষেত্রে, যেমন মনে করো CH3 CH, এখানে আমরা হ্যালোজেন নিলাম CH2 2 ব্রোমোপ্রোপেন, এটাকে যদি আমরা পটাশিয়াম হাইড্রোক্সাইডের অ্যালকোহলীয় মিডিয়ামে বিক্রিয়া করাই, তাহলে কি ঘটবে? এক্ষেত্রে CH2 CH CH3 প্রোপিন হলো। আচ্ছা, 3 কার্বনের ক্ষেত্রে সমস্যাটা হচ্ছে না, কারণ এই পাশে দিলেও 1 নাম্বার কার্বন, এটা এই পাশে দিলে এটা 1 নাম্বার কার্বন, মানে প্রোপ 1 ইনই সবসময় হবে। আচ্ছা, এটা যদি বিউটিন হয়, CH3 CH Br CH2 CH2, এবার দেখো 2 ব্রোমো বিউটেন, এটা যদি হয় তাহলে এখানে কি ঘটবে? এখানে আমরা পটাশিয়াম হাইড্রোক্সাইড দিলাম, অ্যালকোহলীয় মিডিয়াম। আচ্ছা, সেক্ষেত্রে দুইটা অপশন হতে পারে, খেয়াল করো। 1 নম্বর অপশন হতে পারে যে এই ব্রোমিনটা চলে যে এই পাশ থেকে দ্বিবন্ধন হতে পারে, অথবা এই ব্রোমিনটা চলে যায় এই পাশে দ্বিবন্ধন হতে পারে। যদি 1 নাম্বার কার্বনে হয়, তাহলে এখানে তৈরি হচ্ছে বিউট 1 ইন। আর যদি 2 নাম্বার কার্বনে তৈরি হয়, তাহলে এখানে হচ্ছে বিউট 2 ইন। কোনটা প্রাধান্য পাবে? আচ্ছা, এই সম্পর্কে বিজ্ঞানী সাইজেফ, এটা লেখা হয়, উচ্চারণ করা হয় সাইজেফ, কিন্তু এখানে একটা টি আছে, সিজেফ। উচ্চারণটা সাইজেফই পড়া হয়। তো উনি কি বলছেন? উনি বলতেছেন জাস্ট মার্কনিকভের নিয়মের উল্টা রকম আর কি। দেখো, মার্কনিকভটা ছিল কি, অ্যালকিন থেকে হ্যালোজেন অ্যালকেন তৈরি করেছিলাম আমরা, তাই না? অ্যালকিনের সাথে HCl বা HBr যুক্ত করে আমরা অ্যালকাইল হ্যালাইডে এসেছিলাম। তখন বলেছিলাম দ্বিবন্ধনযুক্ত কার্বনে যে কার্বনে হাইড্রোজেন বেশি থাকবে সেখানে হাইড্রোজেন যাবে, আর যে কার্বনে হাইড্রোজেন কম থাকবে সেখানে ঋণাত্মক মূলকটা যাবে। তো এক্ষেত্রে ঠিক একই রকম ঘটনাটা ঘটবে। এটা তো আলফা কার্বন, এইটা বিটা কার্বন, এইটা বিটা কার্বন। তাহলে দেখো, যুক্ত হওয়ার সময় আমরা শিখেছিলাম যেখানে হাইড্রোজেন বেশি সেখানে হাইড্রোজেন প্রবেশ করবে, আর এখন বের হওয়ার সময় আমরা শিখবো যেখানে হাইড্রোজেন কম সেখান থেকে আরো হাইড্রোজেন চলে যাবে। মানে যে ধনী ব্যক্তি তাকে আরো ধন সম্পদ দাও, আর যে গরিব ব্যক্তি তার এমনি নাই, যেটুকু আছে সেটুকু কেড়ে নাও। তাহলে এখানে বিটা কার্বনে 3টা হাইড্রোজেন আছে, এই ক্ষেত্রে বিটা কার্বনে 2টা হাইড্রোজেন আছে। তাহলে সাইজেব ব্যাখ্যা করতেছেন যে হাইড্রোজেন অপসারণের সময় এই কার্বন থেকে যাবে, যেখানে হাইড্রোজেন কম আছে সেখান থেকে হাইড্রোজেন চলে যাবে। তার মানে
বিউট টু ইন এইটা হবে মেজর বা প্রধান উৎপাদ, আর এই বিউট ওয়ান ইন এইটা হবে মাইনর বা গৌণ উৎপাদ। আচ্ছা, এখন এইটাই মানে একেবারে অ্যাবসোলিউট সার্বজনীন কোনো বক্তব্য না। এই সম্পর্কে আরো বেশ কিছু রসায়নবিদ বিজ্ঞানীগণ একটু ভিন্ন মত প্রকাশ করেছেন। তাদের মতামতের পেছনেও কিছু যুক্তি আছে, তাদের মতামতের পেছনে কিছু ব্যাখ্যা আছে। তো কেন জানি আমি জানি না, ইন্টারমিডিয়েটের বইগুলাতে সব বইগুলাতে শুধু দেখলাম সাইজেক নীতিটা দিয়েই শেষ করছে, তারা জটিলতার দিকে যায় নাই। কিন্তু এত খুশি হওয়ার কোনো কারণ নাই যে আসলে জটিলতা আরো আছে। যেহেতু আমাদের বইতে নাই, সুতরাং আমরা আপাতত জটিলতার দিকে যে মাথা নষ্ট করতে চাচ্ছি না। যেহেতু নাই, সুতরাং নাই হিসাবেই থাক। যদি ভবিষ্যতে সামনে এসে যায় তখন আমরা এটা নিয়ে একটু কথা বলবো, তবে এখন বলার চাইতে পরে বললে বুঝতে সুবিধা হবে। কারণ এখন যেহেতু প্রথমবার শিখছি, প্রথমবার কিছু জিনিস করে মাথায় আয়ত্ত করে নিই, এরপরে যখন আবার আমরা কিছু কিছু বিষয় বাড়তি শিখবো তখন আমাদের মাথায় এগুলো সহজে ঢুকবে ইনশাআল্লাহ। তাহলে আমরা আজকে অপসারণ বিক্রিয়া শিখলাম। অপসারণ বিক্রিয়ার ক্ষেত্রে দুইটা মেকানিজম E1 E2 শিখলাম। 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইডের ক্ষেত্রে E1 হয়, যেটা 2 ধাপে ঘটে। প্রথম ধাপে ধীরে ধীরে হ্যালাইড মূলকটি বিদায় নেয় এবং কার্বোক্যাটায়ন তৈরি হয়। দ্বিতীয় ধাপে দ্রুত হাইড্রোজেন বিদায় নেয়, বিটা কার্বন থেকে হাইড্রোজেন বিদায় নিয়ে অ্যালকিন তৈরি হয়। আর E2 মেকানিজম আমরা শিখলাম, যেখানে 1 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইডের ক্ষেত্রে প্রাধান্য পায়, যেখানে হ্যালোজেন চলে যাওয়া এবং বিটা কার্বন থেকে হাইড্রোজেন চলে যাওয়া একসাথে ঘটে এবং একসাথে ঘটে দ্বিবন্ধন তৈরি হয়। এটাকে বলছি আমরা E2 মেকানিজম।